গুড মর্নিং সবাইকে। আজকে চলে এসেছে নতুন ভিডিও নিয়ে। আমার ভাই বলতে পারো, বন্ধু বলতে পারো, ওর নাম পার্থ। ওর প্রথমে একটা চাকরি পেয়েছে, ও বর্তমানে র্যাফে আছে। ওর মুখ থেকে শুনে নেবো ও কীভাবে চাকরিটা পেয়েছে বা ওর কেমন পড়াশোনা স্টাডি ছিল। বল তুই তো, তোর পড়াশোনা কেমন ছিল? First of all, good morning everyone, and thanks to our bhai, brother, whatever says, my friend, for giving me such a wonderful opportunity and a wonderful platform to express my journey in this platform. প্রথমে বলি, আমার নাম পার্থ দাস এবং আমি আসানসোলে, আমার বর্তমান বাড়ি আসানসোলে। এবং এইটা যেটাতে আমরা এখন যে প্রফেশনে আমরা আছি সেটা কলকাতা পুলিশের র্যাফে আছি বর্তমানে। তো এটা আমার প্রথম চাকরি কলকাতা পুলিশের। এর আগে বিশেষ কোনো ফর্ম ফিল আপ আমি করিনি, এটাই ফার্স্ট। এবং যখন আমি ফর্ম ফিল আপ করি তখন আমার বয়স ছিল 19+ এবং বর্তমানে আমি 21 ক্রস করে 22-এ ঢুকেছি। রিসেন্টলি হয়েছে আমার কিছুদিন আগে। তো ফার্স্ট অফ অল কী দিয়ে বলবো, স্ট্র্যাটেজি বল তো, পড়াশোনা কেমন ছিল, স্টাডি কেমন ছিল? স্ট্র্যাটেজি বলতে প্রথমত আমি ভেবেছিলাম কি, যখন আমি জাস্ট কলেজে উঠি তখন সবার একটা, যেহেতু বর্তমান সিচুয়েশন সেটা সবাই আমরা জানি ওয়েস্ট বেঙ্গলের, তো সবার একটা ইচ্ছে থাকে যে একটা সরকারি চাকরি যে কোনোভাবে জোগাড় করে পেতে হবে এইভাবে। তারপর আস্তে আস্তে কলেজে অনেক ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ারে উঠি, তখন আমি কলেজের সাথে সাথে অ্যাপার্ট ফ্রম মাই স্টাডিজ আই অলসো স্টাডি দ্য কম্পিটিটিভ এক্সামস অলসো, লাইক জিএস, ইংলিশ, ম্যাথস অ্যান্ড অল। অ্যান্ড তারপর কি হলো, যখন কলেজের পড়া একধার থেকে চলছে, একধার থেকে আমি আমার কম্পিটিশনের পড়া করছি, যে সেকেন্ড ইয়ারে উঠলাম তখন একটা নতুন নোটিফিকেশান এলো কলকাতা পুলিশের। তখন আমি উইথাউট নোয়িং দ্য অ্যাকচুয়াল রিজন হোয়াই আই জয়েন দেয়ার, আই জাস্ট ফিল আউট দ্য ফর্ম। অ্যান্ড যখন আমি ফর্মটা ফিল আপ করে দিই, তারপর আমি ভুলে যাই, লিটারালি আমি ভুলে যাই যে আমি ফর্ম ফিল আপ করেছি বা কিছু। 1 বছর পর যখন আমাদের অ্যাডমিট কার্ড এলো, বা তখন আমি বুঝতে পেলাম হ্যাঁ আমি একটা ফর্ম ফিল আপ করেছিলাম। তখন আমার থার্ড ইয়ার কলেজে ফর্ম ফিল আপ করেছিলাম। তারপর আমি পরীক্ষা দিতে যাই, অ্যাপিয়ার হই। কম্পিটিশন যেহেতু রেডি তো ছিল, পড়াশোনা তো রেডি ছিল, এবার আমি পরীক্ষা দিতে যাই প্রিলিমস। খুব ভালো স্কোর হয় প্রিলিমস। এবং আমার স্কোর ছিল 74.25 যখন আমি ইয়েতে ফার্স্ট যেটা প্রিলিমস ছিল সেটাতে 74.25। তারপর যখন আমি প্রিলিমস দিয়ে আসি, তারপর আমি বুঝতে পেরে গেছিলাম যে প্রিভিয়াস ইয়ার কাট অফ দেখেছিলাম এবং কিছুটা আন্দাজ করেছিলাম যে এই কাট অফে আমার মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, তারপর আমি সত্যি বলছি, ওই প্রিলিমসের আগে কোনোদিন আমি মাঠে যাইনি। ওই প্রিলিমসের পরে মাঠ শুরু করেছিলাম। ওই মাঠ শুরু করার পর আস্তে আস্তে, তবে যেদিন থেকে মাঠ শুরু করেছিলাম প্রিলিমসের পরের দিন থেকে, সেই দিন থেকে আমি একটা দিনও স্টপ করিনি, কন্টিনিউ করে গেছিলাম, মানে শেষ দিন অবধি। ইভেন যেদিন আমার থাকে, মাঠ থাকে, তার আগের দিন অনেকে বলে যে তার আগের দিন একটু রেস্ট দে পাগুলোকে, যেন বেটার পারফর্ম করতে পারিস। তার আগের দিনও আমি দৌড়েছি, কারণ আমি নিজের মধ্যে সে কনফিডেন্স ফিল করতে পেরেছিলাম যে না, আমি ঠিক পাস করে যাবো। তারপর মাঠে গিয়ে তো প্রথমত খুব ভয় হয় যে ফার্স্ট টাইম এক্সামস কীভাবে ইয়ে করবো মাঠে। তো অনেক দাদাদেরকে আমি হিন্ট পেয়েছিলাম, বা আমার যে মামা ছিল সেও আমার খুব গাইড করেছিল। সে বলেছিল, দেখ যখন তোরা দাঁড়াবি না, যখন মাঠটা দাঁড়াবি, তখন একসাথে গাধার মতন দাঁড় করে দেয়, একসাথে সবাইকে দাঁড় করে দেয়। এবার সেই মুহূর্তে কি, তুই যদি কোনোভাবে পিছিয়ে পড়িস, কেউ যদি এগিয়ে যায়, তাহলে তুই কিন্তু পজিশন পাবি না এগিয়ে যাবে। তো তুই চেষ্টা করতে হয় প্রথমে তুই নিজের দমে এগিয়ে যাওয়া, এবার খুব স্পিডে না। এবার আমার কি হয়েছিল, প্রথমে খুব স্পিডে দৌড়ে দিয়েছিলাম ফার্স্ট রাউন্ড, 1 মিনিটের মধ্যে আমি কভার করে নিয়েছিলাম ফার্স্ট রাউন্ড। 1 মিনিটের মধ্যে কভার করার পর আমার দমটা শেষ, এবং আশেপাশে লোকরাও বলতে শুরু করেছিল যে এই দম শেষ, আর পারবে না, কিছু না। আর সত্যি আমি সেটা ফিল করছিলাম যে হ্যাঁ আমি পারবো না, কিন্তু ওই করতে হবে, ওই হিসাবে আমি দৌড়তে কোনোভাবে ক্রস করেছিলাম। হ্যাঁ, পাস করে গেছিলাম। আমার ইয়ে ছিল, টাইমিং ছিল 6:12, 6 মিনিট 12 সেকেন্ড আমি ইয়ে করি। আর তোর মাঠ ছিল কোথায়? আমার মাঠ ছিল মেদিনীপুরে। হ্যাঁ, তারপর ওটা আমি কমপ্লিট করেছি। তারপর তো মাঠ পাস করার পর তার একটা ফিল চলে এলো, অ্যাডমিট তার আগেই পেয়ে গেছিলাম মেন্সের। তো ব্যাস, তো প্রিপারেশন চলছে, সে অনুযায়ী পড়াশোনা চালিয়ে যায়। কিন্তু মেন্স অতটা মনের মতন হয়নি, ভেবেছিলাম হয়তো মেন্স ক্লিয়ার হবে না। তারপর ম্যাথ রিজনিং এর জোরে অনেকটা টেনে গিয়েছিলাম। মেন্সে কেমন হয়েছিল নাম্বার? মেন্সে আমার পেয়েছিলাম যেটা ইয়ে তো রিটেন হয় সেটা 62। আচ্ছা, 62। অ্যান্ড যেটা আমার ইয়ে হয় কিনা ইন্টারভিউ, সেটা 14.75। অনেক নাম্বার ছিল তো। হ্যাঁ, ওরকম কাছাকাছি নাম্বার ছিল আমার। আর যে লাস্ট যে মাঠের পর যে 1 মাস টাইম পেয়েছিস যে মেন্সের জন্য, তখন তুই নিজে কিভাবে প্রস্তুতি নিয়েছিলিস, কিভাবে করেছিলিস?
মেন্সের জন্য মেন্সের জন্য মানে ওই মাঠের পর পার্টিকুলার মেন্সের পর মাঠের পর থেকে মেন্স পর্যন্ত 1 মাস টাইম পেয়েছিলিস? আমি যেটা বলতে চাই, তুই কি একাই পড়তিস না? আমি সেলফ স্টাডি করে পড়তাম, কোনো আচ্ছা। এক্সট্রা কোনো কোচিং ছিল না আমার। তো প্রথমত বলি, প্রিলিমস মেন্সের কোনো আমি ডিফারেন্সিয়েট করছি না, যেটা প্রিলিমস এটা মেন্স আলাদা আলাদা করে একসাথে তোমাকে পড়তে হবে, কারণ ওই 1 মাসের মধ্যে কিচ্ছু করা যাবে না, ঠিক না? ওই 1 মাসের মধ্যে তোমাকে রিভিশন শুড বি মাস্ট। অ্যান্ড তারপরে যেটা বলি, আস্তে আস্তে মেন্স হয়ে গেল, তারপরে একটু ফিল ছিল যে না, যদি ক্লিয়ার না করতে পারি ইন্টারভিউর জন্য কী প্রিপারেশন নেবে। ইন্টারভিউর জন্য আমি কিছু সেরকমভাবে প্রিপারেশন করিনি, কারণ আমি শুনেছিলাম ইন্টারভিউতে যেহেতু একটা কনস্টেবল লেভেলের ইন্টারভিউ, তাই খুব একটা ভাস্ট লেভেলের কোয়েশ্চেন্স বা তোমার ডেসক্রিপটিভ টাইপের কিছু জিজ্ঞেস করে না, ওই তোমার সাবজেক্ট বেস কোয়েশ্চেন্স এগুলোই ডিটেলি জিজ্ঞেস করে। তো আমাকেও আমার যেহেতু ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স ছিল আমার গ্র্যাজুয়েশন সাবজেক্টস, তো আমাকে ফিজিক্স একটা কোয়েশ্চেন, একটা কেমিস্ট্রি একটা কোয়েশ্চেন, একটা ম্যাথমেটিক্স থেকে জিজ্ঞেস করেছিল। আমি 3টেই পেরিয়ে গেছিলাম, ওই জন্য আমার মার্কস গুড মার্কস ছিল। তো ব্যাস এই ছিল আমার জার্নি। আর এই তুই যখন কি বলবো, আর মানে পড়াশোনার জন্য তুই নিজে, যেহেতু তুই কোনো স্যারের কাছে পড়তিস না, নিজে নিজে কি পড়াশোনা করতিস, মানে বই পড়তিস বা কোনো চ্যানেল থেকে পড়তিস? প্রথমত বলি, আমার পুরো প্রিপারেশনটা সেলফ স্টাডি, অ্যান্ড স্টিল আই এম প্রিপেয়ারিং ফর এনি আদার গভর্নমেন্ট জবস, বাট ইন মাই সেলফ স্টাডি হোক। আর একটা কথা বলি, যে বর্তমানে এখন আমাদের র্যাফে আমরা আছি, ব্যারাকে থাকি, ও যখনই টাইম পায় কম বেশি এরা পরবর্তী ইন ফিউচারে বেটার কিছু করার জন্য আরও ভালো ভালো এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে। অবশ্যই দেখতে হবে পরবর্তী ভিডিওতে যে ভালো কিছু করার জন্য। আর তুই নিজে কী পড়তিস যখন বললাম যেটা সেলফ স্টাডি জন্য? হ্যাঁ, প্রথমত আমার পুরো প্রিপারেশনটা ছিল সেলফ স্টাডি, আমি কোনো আদার্স কোচিং নিইনি বা কিছু নেই। লিটারালি সত্যি বলছি, আমি কোনোদিন কোচিং নিইনি, নিজে স্টাডিতে করতাম। এবং তুই নিজে স্টাডিতে কি ফলো করতিস, যেটা অনেকে প্রশ্ন করে যে অনেকে সেলফ স্টাডি করে নিজেই, এবার নিজে সেলফ স্টাডি কী পড়া উচিত বা কী পড়লে কি ভালো হবে না হবে সেটাই। হ্যাঁ দেখো, ম্যাথস আর রিজনিং ব্যাকগ্রাউন্ড আমার গুড ছিল, তো ম্যাথস রিজনিং আমার চিনতে ছিল না, কিন্তু জিএস যে পার্টটা সেটা ইম্পর্টেন্ট রোল প্লে করে আজকালকার দিনে, যেহেতু কম্পিটিশন ভাস্ট লেভেল হয়ে গেছে, একদম কম্পিটিশন খুব। ওই জন্য আমাকে এটা দেখতে হবে প্রত্যেকটা এক্সামের জন্য, প্রত্যেকটা এক্সাম পার্টিকুলার একটা এক্সামের জন্য ওর সিলেবাস, ওর কোশ্চেন জিজ্ঞেস করার যে ধরন সেটা আলাদা হয়। যেমন আমি যদি সিজিএল লেভেলের কোশ্চেন্স বলি, ওটা আলাদা প্যাটার্নের কোশ্চেন্স করে, যেটা বেঙ্গলের অন্যান্য এক্সামের সঙ্গে পার্থক্য হয় না, ঠিক না? তো সেরকম আমি দেখলাম প্রিভিয়াস ইয়ার ঘেটে যে কীরকম কোশ্চেন্স পিআরবি সিলেক্ট করছে, সেসব কোশ্চেন্সগুলোকে আমি ট্যাকেল করার জন্য সেরকম স্টাডি নিয়ে পড়তে শুরু করলাম। এবং নিজে নিজে তো সেটা হয় না, তবে এবার আমি দেখলাম পিআরবি রিলেটেড কোন স্যার ইউটিউবে ভালো মতন পড়ায় বা ঠিক মতন গাইড করে। তো দেখলাম TWS বলে একটা চ্যানেল আছে, দ্য ওয়ে অফ সলিউশনস, আলামিন স্যারের। ও আমাকে ওই স্যারের আমি যে জিএস ওই ক্যাপসুল টাইপের না কি হয়, ও 40 করে কোশ্চেন্স হতো, ওগুলো মোটামুটি আমি প্র্যাকটিস করতাম। হ্যাঁ, ওগুলো করতে করতে ধাঁচটা পেয়ে গেছিলাম। এমনি যেটা আমার কি বলে কি বলে, হ্যাঁ রিদিম না, মূল যেটা মানে ধাঁচা যেটাকে বলে, মূল যে টপিকটা যে কিভাবে পড়াশোনা করতে হবে, কোন জিনিসটা আসতে পারে না, মানে পুরো মানে টপিকস বা পুরো একটা সাবজেক্টের ধাঁচ, সেটা আমি মানে কি আসবে না আসবে সেটা আয়ত্ত করে নিয়েছিলিস, এটা মানে কি বুঝে গেছিলিস কি আসবে না? প্রথমত আমি বলি যে কোন একটা সাবজেক্টসের প্রথম আমাদের কি জানতে হবে, ওর রুট জানতে হবে, কোশ্চেনটা কীভাবে আসে জানতে হবে। তো সেই সাবজেক্টটা খুব ডিপলি ভাবে পড়তে হবে। তো আমি পারমার এসএসসি বলে একটা চ্যানেল আছে, ওই চ্যানেল থেকে আমি প্রত্যেকটা যে জিএস পার্ট, ফিজিক্স, কেমিস্ট্রি, পলিটি, জিওগ্রাফি, ইকোনমিক্স, প্রত্যেকটা পার্ট আমি ভালোভাবে পড়েছিলাম। কিন্তু এটাই সাফিসিয়েন্ট নয়, কারণ তারপর আমাকে জানতে হবে যে এক্সামের জন্য অ্যাপিয়ার হচ্ছি, সেই এক্সামের প্রশ্ন ধরার কোশ্চেন করার মানে কীরকমভাবে কোশ্চেন আমাকে জানতে চাইছে, হ্যাঁ জানতে চাইছে। এবার সেই অনুযায়ী আমাকে এমন একটা চ্যানেল ফলো করতেই হবে যে আমাকে সেইভাবে গাইড করে যে পিআরবি এই জিনিসগুলো কোশ্চেনগুলো করছে। যদিও আমার রুট তো ক্লিয়ার আছে, কিন্তু আমি পুরোপুরি যাই না। তখন আমি ওই যে আলামিন স্যার, TWS একাডেমি, ওইখান থেকে ওর কোশ্চেন ধরনের জিজ্ঞেস করার যে কোশ্চেনগুলো করে, সে কীভাবে পরীক্ষায় আসে বা কীভাবে ট্যাকেল করতে হবে, সেগুলো ওই স্যারের কাছে জেনে নিয়েছিলাম। ব্যাপারটা হচ্ছে অনেকেই কোচিং সেন্টারে পড়ো, স্যারের কাছে পড়ো, অনেকে নিজের সেলফ স্টাডি চাকরি পাওয়া যায়, কিন্তু ঠিক মতন গাইডেন্স যদি পাওয়া যায়, মানে ইউটিউব থেকে ভালো ভালো চ্যানেল ফলো করতে পারো বা নিজের যদি কঠোর পরিশ্রম করতে পারো, অবশ্যই সেলফ চাকরি পাওয়া যায় সেলফ স্টাডিতে। মানে আদার্স কোনো স্যার না হলেও হয়, জাস্ট গাইডেন্সের জন্য একটা ইউটিউব চ্যানেল লাগবে ভালো স্যারের জন্য। তবে তুমি যে স্যারটাকে ফলো করছো, সেই একটা স্যারকেই ফলো করো, না এদিক ওদিক করতে গেলে না ইউ ডেফিনেটলি বি কনফিউজড অ্যান্ড পাজলস অ্যাট দ্য টাইপ অফ সিচুয়েশনস, কে আমি কোন দিকে যাবো, আমার সিলেকশন হচ্ছে না, আমি পাচ্ছি না, এরকম সিচুয়েশন তোমার তৈরি হবে। তখন মানে ইনফেরিয়রিটি কমপ্লেক্সে আমি পাচ্ছি না, পারবো না এরকম টাইপের হবে। তাই স্টিল ফিম অন ওয়ান টিচার, কে আমি এই স্যারটাকে চয়েস করলাম, এই স্যারটার কাছে পড়বো, ব্যাস। এইভাবে আমি এরকম একটা স্যারকে ফলো করলে হয়, নিজের সেলফ স্টাডি, ব্যাস। আর কিছু লাগে না। মানে চাকরি পাওয়ার জন্য ন্যাচারালি অনেকেই এখন অনেক কমেন্ট করো যে মানে ধারণার বাইরে কমেন্ট করো, কিন্তু ফোকাস যদি একটার মধ্যে থাকে আর তুমি একদিকে ফোকাস করো, অবশ্যই চাকরি পাওয়া ডেফিনেটলি সম্ভব। কারণ
ইম্পসিবল না। এরপর তুমি এখান থেকে অবশ্যই ভালো বেটার কিছু পেতে পারো, কিন্তু বর্তমান যুগে চাকরিটা খুব প্রয়োজন, তাই একটা কিছু বাঁধানোর পর তার থেকে আরও বেটার অবশ্যই পাওয়া যাবে। কিন্তু এখন অবশ্যই তোমার লক্ষ্য হাই হওয়া উচিত। যখন তুমি পারছো না কোনো কিছুতে বা ফেল হচ্ছো, অবশ্যই কিছু না কিছু ঢুকে যাও, তারপর এখান থেকে বেটার কিছু অবশ্যই করা যাবে। দেখবে বেসিক্যালি ফ্যামিলি যারা বড়রা হয় তারাও বলে যে সিচুয়েশনটা বর্তমানে পশ্চিমবঙ্গে চলছে, রিসেশন বলতে পারো বা যাই হোক, আমি ওটা পার্টিকুলারলি বলছি না ভিডিওতে, কারণ ওটা উচিতও না বলা একদম। এবার যেহেতু আমরা এই ডিপার্টমেন্টে আছি, তো আমরা ডিপার্টমেন্ট থেকেই কোনোভাবে রং কমেন্ট আমরা করতে পারবো না। তো তোমরা সবাই সবটাই জানো, আমি বুঝতে পারছি। হ্যাঁ, কিন্তু ব্যাপারটা হলো কি, এবার তোমাকে তার মধ্যে থেকে ভিড়ের মধ্যে থাকলে হবে না, তোমাকে নিজের যে পজিশন সেটা দখল করে নিতে হবে। নিজের পজিশন দখল করার জন্য তোমাকে এটা দেখতে হবে পশ্চিমবঙ্গের মধ্যেই কোন এক্সামগুলো রীতিমতো হচ্ছে, সেই এক্সামগুলোর জন্য প্রিপারেশন। যদি তুমি এলিজিবল হয় বা যদি তোমাদের হাইটে কেটে যায়, তাহলে তুমি অ্যাপিয়ারই করতে পারবে না এক্সামটা, তাহলে তো ফালতু চেষ্টা করে কিছু লাভ নেই। একদমই না, তো তোমাকে দেখতে হবে কোন কোন এক্সামগুলো রেগুলারলি হয়। যদিও আমি বলতে পারি না পশ্চিমবঙ্গে কোন কোন এক্সাম রেগুলার হয়, তাও সাপোজলি যে পুলিশ, যেমন আমি বলি কম বেশি পুলিশটা কম বেশি হচ্ছে, কম বেশি হচ্ছে, লেট হলেও হচ্ছে। হ্যাঁ, এবার তোমার যদি সেই এলএম বা স্কিল থাকে ডিপলি, যে না আমি উইদাউট জয়নিং এনি সার্ভিসেস ইন ওয়েস্ট বেঙ্গল আমি ডেফিনেটলি ক্র্যাক দ্য এক্সাম অফ সেন্ট্রাল গভর্নমেন্ট, তো ডেফিনেটলি ইউ ডু। বাট যদি তোমার এটা মনে হয় যে না আমার সেই ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড নেই, আমাকে প্রথমত একটা নির্দিষ্ট জায়গায় দাঁড়াতে হবে, তারপরে আমি চেষ্টা করবো বেটার, তো তার জন্য তোমাকে একটা ছোটোখাটো হলেও জব করতে হবে। বিভিন্ন বেসরকারি ইনস্টিটিউটও অনেকে জব করে তার ফিউচার ইয়ের জন্য, ভালো কিছু করার জন্য। এবার তুমি যদি সরকারি জব পাও এবং এমন একটা জব পাও যেখানে তোমার লাইফও স্টেবল হয়ে যাবে এবং তুমি ঠিকঠাক টাইমও পড়াশোনা করো, তো ডেফিনেটলি ইউ ক্যান ডেফিনেটলি পারসিউ দিস টাইপ অফ জব। ওকে, সো আমি ওটাই মনে করি যে তুমি যদি কলকাতা পুলিশে আসতে পারো তাহলে অনেকটা সুযোগ থাকে পড়াশোনার জন্য, কারণ এখানে আমাদের 3টে শিফটে ডিউটি হয়। প্রথমত ফার্স্ট শিফট 6টা থেকে 12টা, সেকেন্ড শিফট 12টা থেকে 8টা, নাইট শিফট 8টা থেকে সকাল 6টা। এবার প্রতিদিন এরকম হয় না যে তোমাকে প্রতিদিন ডিউটি দেয়, কোনো সময় আমার যেমন র্যাফে আছে, আমাদের বেশিরভাগ ক্ষেত্রে স্ট্যান্ড বাই ডিউটি পড়ে। স্ট্যান্ড বাই ডিউটি মানে কি, তোমাকে ডিউটি ধরিয়ে দিল, বাট তুমি এইখানেই থাকবে, মানে তুমি নিজের ব্যারাকেই থাকবে, নিজের ব্যারাকে পড়াশোনা করতে পারো, বিভিন্ন কাজ করতে পারো, নিজের একটা প্রচুর পরিমাণ টাইম পাওয়া যায় পড়াশোনার জন্য, টাইম পাওয়া যায়। মানে এখানে কোনো বাহানা করার সুযোগই নেই যে না আমি একটি চাকরি করছি বলে অন্য চাকরি পাবো না। র্যাফের ক্ষেত্রে অনেক সুযোগ আছে তোমার বিভিন্ন ফিউচার পার্সপেক্টিভ গুড করার জন্য, কিন্তু ব্যাপারটা কি হলো, এবার র্যাফে সবাই সিলেক্ট হয় না। এবার র্যাফে সিলেক্ট হওয়ার জন্য প্রথমত একটা কিসমত দরকার, আর 2 নম্বর হলো তোমাকে যখন ট্রেনিং পারপাস থাকবে, ট্রেনিং যখন করবে তখন তোমাকে বেটার পারফরমেন্স করতে হবে। তোমার স্কিল, তোমার যে বডি ফিটনেস এবং তোমার যে দৌড় যেগুলো হয় ইয়েতে, ফিজিক্যালি ফিট থাকতে হবে অবশ্যই। এমন না যে তুমি যেটা আমাদের কলকাতা পুলিশ হোক, বিভিন্ন ক্ষেত্রে বলা যায় মকরাগিরি, যে ফাঁকি মারা যেটাকে বলে, সেটাকে মকরাগিরি যদি করো তাহলে তুমি ডেফিনেটলি স্পেশাল ফোর্সে সিলেক্ট হবে না, অন্যান্য ফোর্সে চলে যাবে। কিছু ক্ষেত্রে লাখটাও ছাড় দেয়, ঠিক না? তো এবার তুমি যদি আসতে পারো র্যাফে, অবশ্যই র্যাফে খুব একটা সুযোগ ভালো থাকে যে তোমার এখান থেকে পড়াশোনা করতে বেটার, আরও ভবিষ্যতে আরও বড় কিছু নিতে পারো। আর এখান থেকে অনেক ছেলে পেয়েওছে, এমনটা না যে কেউ পায়নি, যে তাহলে বলা যাবে না ইউ আর দ্য কি বলে ওয়ান অ্যান্ড অনলি, ওটা বলা যায় না, তুমি পেতেই পারো, ঠিক না? তো আমাদের এখান থেকে আমাদের যে ডিডিও স্যার আছে, সে নিজেই বলেছে যে তুমি এখান থেকে থাকাটা ইম্পর্টেন্ট না, তুমি এখান থেকে বেরিয়ে যেতে পারো, আমি তোমাকে স্যালুট দেবো, আমার একটা ব্যাপার, মানে তুমি এখান থেকে বেরিয়ে যাও পড়াশোনা। দেখো আমি বলি আমাদের ডিডিও স্যার কতটা ভালো, কারণ অন্যান্য ক্ষেত্রে কি হয় যে অন্যান্য যে ইনস্টিটিউটে তুমি চাকরি করো বা যেখানে তুমি কাজ করো না, সেইখানে তোমাকে কাজের সময়টা পুরোটা তোমাকে নিংড়ে নেয়, যে তুমি এখানে কাজ করতে এসো, তোমাকে আমি স্যালারি দিচ্ছি, তার পরিবর্তে তুমি আমার কাজ না করে অন্য কিছু করবে কেন? আমার অন্যান্য বন্ধুরাও বেসরকারি জায়গাতে থাকে, তারা বলে যখন আমরা ডিউটি যাই তখন যদি অন্যান্য কিছু করতে পারি, ইভেন মোবাইলও ঘাটি, তাও আমাদেরকে একটা অন্য চোখে দেখে। কিন্তু এখানে আমাদের ডিডিও স্যার এত ভালো যে তার ডিউটি যা হয় আমাদের, তা সত্ত্বেও যখন আমরা এখানে রেস্ট করি বা করি, তখন স্যার বলে যে বাড়িতে তোরা পড়াশোনা কর, না ঘুমিয়ে না করে যেন সময়টা বাঁচা, ভালো এক্সামের জন্য প্রিপেয়ার কর এবং এখান থেকে বেরিয়ে যা। স্যার নিজে মোটিভেট করে আমাদেরকে। তো খুব একটা ভালো সুযোগ আছে র্যাফে, কলকাতা পুলিশ এবং কলকাতা পুলিশের র্যাফে। অবশ্যই। আর ভিডিওটা এই পর্যন্ত থাক, অনেক কিছু বুঝতে পেরেছি, অবশ্যই ওখানে আবার ভিডিওতে আসবো, এই পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। চলো, জয় হিন্দ, থ্যাংক ইউ।